আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা হলো আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এই পর্যন্ত কভার করছি। তো আজকে আমরা আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এখান থেকে স্টার্ট করতেছি। আচ্ছা, তার আগে আমরা বলে রাখি যে আমরা বাস্তবে যে গ্যাসগুলো আমরা সম্পর্কে আমরা জানি, যেমন হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, আমাদের নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এগুলো কিন্তু সবগুলোই বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস একটা আর কি ধরে নেওয়া হয়েছে একটা আমার সাবজেক্ট হিসাবে, বাট আদর্শ গ্যাস বলতে বাস্তবে কিছু নেই, এটা একদম কাল্পনিক একটা জিনিস। অ্যান্ড আমাদের কিছু ক্ষেত্রে হিসাবে সুবিধার জন্য এই আদর্শ গ্যাসটাকে আর কি আমরা ধরে নিই। আচ্ছা, তো দেখো আদর্শ গ্যাসের এখানে সংজ্ঞা দেওয়া আছে যে আদর্শ গ্যাস কী জিনিস। যেসব গ্যাস সব তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র পুরোপুরি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। আচ্ছা, আমরা কিন্তু আদর্শ গ্যাসের একটা সমীকরণ পড়ছিলাম, সমীকরণটা কী বলতো? পিভি ইকুয়ালস টু এনআরটি। আচ্ছা, আমরা এটাও পড়ছিলাম যে পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সমীকরণটা কীভাবে আসছে, এটা হলো আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র অ্যান্ড অ্যাভোগাড্রো সূত্রের সমন্বিত রূপ। আচ্ছা, তো এটা আদর্শ গ্যাসের এই সংজ্ঞাটা আসছে মেনলি পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে। আচ্ছা, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক দুটি মানদণ্ড এখানে দেওয়া আছে। আদর্শ গ্যাস হলো সকল তাপমাত্রা পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটা মেনে চলবে স্বাভাবিকভাবেই। আর স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়, শুধু নির্ভর করবে তাপমাত্রার উপরে। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে এইটা হবে একদম উল্টো। আচ্ছা, এবারে যে এতটুকুই পড়া, বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো দেখে নেবা। যে বাস্তব গ্যাস আমাদের পিভি ইকুয়ালস টু এনআরটি মেনে চলে না। আচ্ছা, এরপরে হইলো আমাদের এক এটিএম চাপ বা তার নিচে উচ্চ তাপমাত্রার বাস্তব গ্যাসগুলো মোটামুটি আদর্শ আচরণ করে। আমরা মোটামুটি একাডেমিক লেভেল থেকে পড়ছি, যখন আমরা এদের পড়ছি যে আমাদের নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রায় আমাদের আদর্শ বাস্তব গ্যাস যেগুলো আছে সেগুলো আদর্শ আচরণ করে। আচ্ছা, পেভিকল স্ট্যান্ডার্ডটি মেনে চলে না। অ্যান্ড একই সাথে যে এগুলা যথেষ্ট বিচ্যুতি ঘটে স্বাভাবিকভাবেই, যেহেতু আদর্শ গ্যাসের আচরণের মতো হয় না, তো স্বাভাবিকভাবেই এটা একটু বিচ্যুতি ঘটবেই। আচ্ছা, আর বাস্তব গ্যাসটা আমাদের আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি ওটা সূত্র মেনে না চলে, আমাদের এই সূত্রটা মেনে চলে। তো বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস আমাদের এই সূত্রটা আবিষ্কার করছে, তো এই জন্য এটাকে আমরা বলি ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। আচ্ছা, আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের কিছু পার্থক্য দেওয়া আছে, পড়ে নেবা, একদম সহজ, না বোঝার কিছু নাই। আচ্ছা, একটা জিনিস তোমরা এখানে পাবা, সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্কটা আমরা একটু পরের দিকে পড়তেছি। আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল করবা যে সংকোচনশীলতা গুণাঙ্ক আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয় ১, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে কখনো ১-এর বেশি হয়, কখনো ১-এর কম হয়। আচ্ছা, কখনো ১-এর বেশি হয়, কখনো ১-এর কম হয়, এটা নিয়ে তোমাদের বইয়ে একটা কন্ট্রোভার্সি আছে। তো এক্ষেত্রে আমাদের কন্ট্রোভার্সিটা লাগে হলো নাইট্রোজেনকে নিয়ে। তো আমি বলবো নাইট্রোজেনটা তোমাদের এই ব্যাস থেকে মনে রাখতে, এবং পুরা টপিকটা এখান থেকে পড়ে নিতে, যে কোনটা ১-এর থেকে বড়, কোনটা ১-এর থেকে ছোট। আচ্ছা, এই পৃষ্ঠায় তেমন কিছু পড়ার নাই। আচ্ছা, বাস্তব গ্যাস হ্যামাগার পরীক্ষা, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি, এটা তোমরা কি করবা? হেডলাইনটা পড়বা। আচ্ছা, ঠিক আছে, ডান। এবার সিদ্ধান্তগুলো একটু দেখে নেবা, তেমন কিছু এখানে না। এই যে আমাদের সংবেদনশীলতার গুণাঙ্ক বা জেড, জেডটা মূলত কি? পিভি আর এনআরটি এর অনুপাত। আচ্ছা, আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়? পিভি বাই এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি হয়, মানে আমাদের পিভি বাই এনআরটি ইকুয়ালস টু হয় 1। কিন্তু আমাদের বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে এটা হয় না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কখনো দেখা যায় যে জেড ১-এর থেকে বড় হয়, কখনো জেড ১-এর থেকে ছোট হয়। আচ্ছা, এখানে দেখো যে সংকোচনের গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক প্রকৃতপক্ষে একই তাপমাত্রা ও চাপে বাস্তব গ্যাসের মোলার আয়তন ও আদর্শ গ্যাসের মোলার আয়তনের অনুপাতকে প্রকাশ করে। আচ্ছা, দেখে নিলে সংজ্ঞাটা, সংজ্ঞাটা মোটামুটি আই হোপ বুঝতে পারছো। তাও আমি তোমাদের একটু বলি যে কি এটা, জিনিসটা কি। ধরো যে আমি একটা গ্যাস নিচ্ছি, ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আমরা ধরি যে আমাদের কার্বন ডাইঅক্সাইড যদি বাস্তব গ্যাস হয় তাহলে এটার মোলার আয়তন ভি। আচ্ছা, আর আমাদের কার্বন ডাইঅক্সাইড যদি আদর্শ গ্যাস হয় তাহলে সেটার মোলার আয়তন হবে ভি প্রাইম। তো এই ভি আর ভি প্রাইমের অনুপাতটাকে আমরা এখানে বলছি সংকোচনশীলতা গুণাঙ্ক বা জেড। আচ্ছা, তো হলো কি এটা, এটা আমার হলো বাস্তব গ্যাসের, যদি কার্বন ডাইঅক্সাইড বাস্তব গ্যাস হইতো, আর এটা হলো যদি কার্বন ডাইঅক্সাইড আদর্শ গ্যাস হিসেবে আমরা কল্পনা করি। এটা কিন্তু সর্বদা 22.4 হবে, 22.4 লিটার। ঠিক আছে, দেখো আদর্শ গ্যাসের জন্য আমাদের জেড ইকুয়ালস টু 1 হয় স্বাভাবিকভাবেই। আর জেড গ্রেটার দেন 1, যেটাকে আমরা বলি ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতির এখানে উদাহরণ কিন্তু নাইট্রোজেন দেওয়া আছে, কিন্তু আমরা ওখানে পড়ছি হঠাৎ নাইট্রোজেন ছিল ঋণাত্মক বিচ্যুতিতে। আচ্ছা, এই কারণে আমি বলতেছি। আর জেড লেস দেন 1, এটাকে আমরা বলি ঋণাত্মক বিচ্যুতি। উদাহরণটা এখান থেকে দেখে নেবা, তোমরা ওই ছক থেকে উদাহরণগুলো দেখে নেবা ভালো মতো। আচ্ছা, তো
প্রথমে আমি বলি নাইট্রোজেন সম্পর্কে। নাইট্রোজেনে কি হয়, নাইট্রোজেন আসলে ধনাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি দুইটাই প্রদর্শন করে। কিভাবে, আমরা যদি নাইট্রোজেনকে নির্দিষ্ট একটা চাপ পর্যন্ত যাই, তখন নাইট্রোজেনটা মোটামুটি একই চাপের কাছাকাছি, এই নির্দিষ্ট চাপের মধ্যে নাইট্রোজেনটা আমার ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে না, তখন ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে বেশি। কিন্তু যখন আমরা চাপটা অনেক বেশি বাড়াই দিব, তখন এটা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। এই জন্য দেখবা যে এখানে ধনাত্মক বিচ্যুতি দেখছে, ওখানে আবার ঋণাত্মক বিচ্যুতি দেখছে। তবে আমরা যদি এক এটিএম চাপটাকে কল্পনা করি, যেটা আমাদের স্বাভাবিক বায়ুচাপ, সেটাতে আসলে আমাদের নাইট্রোজেনের সংকোচনশীলতা গুণাঙ্কটা একের থেকে কমই হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের জেড গ্রেটার দেন মান হলে সেটা কম্প্রেশনযোগ্য হবে। আচ্ছা, মানে সেটাকে আমরা সহজে, কম্প্রেশনযোগ্য মানে কি, সহজে আমরা এটাকে তরলে পরিণত করতে পারবো না, আর এটা পানিতেও দ্রবীভূত হবে না। আর জেড লেস দেন ওয়ান হলে ঠিক হবে উল্টা, যে এটা আমরা সহজে পেশনযোগ্য হবে, অ্যান্ড এটাকে আমরা সহজেই তরলে পরিণত করতে পারবো, অ্যান্ড এটা গ্যাস, পানি, এই সব যেই গ্যাসগুলো আছে সেটা পানিতে অধিক দ্রবণীয় হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো যে তাপমাত্রায় বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে অর্থাৎ আদর্শ আচরণ করে, তাকে বয়েল তাপমাত্রা বলা হয়। তোমরা এটা মনে রাখবা। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমাদের বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিস্তৃত প্রতিকার, এটা মনে রাখবা হেডলাইনটা। এই জিনিসগুলো আমরা আগেই পড়ছি, কম পেশনযোগ্য বেশি পেশনযোগ্য, এখান থেকে আর তেমন কিছু বলার নাই। নিচের দিকে যাই আমরা। আচ্ছা, গ্যাস সিলিন্ডারজাতকরণে গ্যাস সূত্রের প্রয়োগ। এখানে আমরা মেনলি জিনিস কিছু পড়বো, যে আমাদের রান্নার চুল্লিতে যে আমরা গ্যাস ব্যবহার করি, সেটা মূলত আমাদের প্রধানত থাকে বিউটেন গ্যাস, এর সাথে আমাদের প্রোপেন গ্যাস থাকে 25%। আচ্ছা, এটা হলো এলপি গ্যাস বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বা কোথাও কোথাও লিকুইড পেট্রোলিয়াম গ্যাসও বলে। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসটা বেশি আর কি অ্যাকুরেট। আচ্ছা, তো এলপি গ্যাস যেটা, বা তরলীভূত পেট্রোলিয়াম গ্যাস, এটাতে আমার 75% থেকে বিউটেন অ্যান্ড 25% থেকে প্রোপেন। আচ্ছা, এইটা তোমরা পার্সেন্টেজ সহ মনে রাখবা। অ্যান্ড মোটরযানের গ্যাস সিলিন্ডারে সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এটা এমনি মনে থাকে যে সিএনজি চলে সিএনজি গ্যাস দিয়ে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। এখানে থাকে হলো 95 থেকে 99% CH4 বা মিথেন, আর অবশিষ্ট সামান্য পরিমাণে আমাদের ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো থাকে। আচ্ছা, এইখানকার আমি যদি বলি, অনেক ইম্পর্টেন্ট একটা লাইন হলো যে স্টেনলেস স্টিলের ওয়েল্ডিংয়ের কাজে আর্গন গ্যাস নিষ্ক্রিয় পরিবেশে ব্যবহার করা হয়। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, লোহা কাটা ও জোড়ার কাজে অ্যাসিডিজেন গ্যাস ব্যবহার করা হয়। এই জিনিস দুটো একটু তোমাদের মানে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, এই জিনিসগুলো একটু ভালো মতো মনে রাখবা, যে আমরা যখন স্টেনলেস স্টিল ব্যবহার করবো, তখন সেখানে আমরা নিষ্ক্রিয় পরিবেশ হিসেবে ব্যবহার করবো আর্গন। আচ্ছা, আর আমরা যখন লোহায় ব্যবহার করবো, তখন সেখানে আমরা ব্যবহার করবো অ্যাসিটিলিন গ্যাস। অ্যাসিটিলিন গ্যাসের সংজ্ঞা তোমরা জানো আই গেস, বাট আমি তবুও বলে দিচ্ছি। অ্যাসিটিলিন গ্যাসের সংখ্যা ছিল C2H2, বা যেটাকে আমরা বলি ইথাইন, CH ট্রিপল বন্ড CH। আচ্ছা, আরেকটা লেস ইম্পর্টেন্ট জিনিস পড়ে নিতে পারো, যে এলপি গ্যাস সাধারণ তাপমাত্রায় 6 টেম্প চাপে তরলীভূত করে শীতল করা সিলিন্ডারে ভর্তি করা হয়। খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই পৃষ্ঠায় তেমন কিছু লাগে না, খুব বেশি এখানে পড়তে হবে না। এটা লাইন সি পড়তে পারো, দরকার নেই। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এলপিজি গ্যাসের আসলে কোনো কিন্তু গন্ধ থাকে না, কিন্তু তোমরা খেয়াল করবা যে তোমরা যখন গ্যাসের চুলা জ্বালাও, বা তোমরা যখন দেখো যে সিলিন্ডার থেকে গ্যাস লিক হচ্ছে, তখন কিন্তু একটা গন্ধ পাও। তো এই গন্ধটা কিসের? এই গন্ধটা আসলে একটা মারক্যাপটান যৌগের, যেটাকে আমরা বলি থায়োল। আচ্ছা, থায়োল যৌগ। এলপিজির মধ্যে কিন্তু আসলে কোনো গন্ধ থাকে না। তো এই এলপিজি, ধরো বাসায় যদি এলপিজি লিক হয়, কেমনে বুঝবা? এই জন্য বিজ্ঞানীরা কী করছে, তোমার এলপিজির সাথে থায়োমিথানল বা থায়োইথানল এগুলা মিশাই দিছে, যাতে সিলিন্ডার লিক হলে তুমি বুঝতে পারো। আচ্ছা, থায়োইথানল থায়োমিথানল দুটোই ব্যবহার করা যায়, আর এগুলোকে আমরা বলি থায়োল যৌগ বা মারক্যাপটান যৌগ। আচ্ছা, ক্যালোরিফিক প্যানটা মনে রাখবা, এটা একটা ক্লিন ফুয়েল, এটা মনে রাখবা, কারণ এখানে ছাই তৈরি হয় না। আর একটা মোটামুটি ধরো যে সঠিক নয় টাইপের প্রশ্ন আসতে পারে, যে এলপিজির দহনে গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, স্বল্প কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়, খুব বেশি টেম্পারেট না। আচ্ছা, এরপর আছে এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, আমাদের এলপিজিতে মেনলি কী ছিল বলো তো? এলপিজিতে আমাদের মেনলি ছিল হলো বিউটেন আর প্রোপেন, বাকিগুলো একদম কম। মেনলি ছিল বিউটেন 75%, আর প্রোপেন ছিল 25%। আচ্ছা, আর আমাদের এলএনজি যেটা আছে, সেটাতে আমরা মেইনলি থাকবে মিথেন গ্যাস।
আর এটা তোমার এই যে -160°C তাপমাত্রা শীতল করা হয়, এটাও মনে রাখবা। চাপ দরকার নাই। এটাও একটা ক্লিন ফুয়েল বা পরিবেশ বান্ধব জ্বালানি। আচ্ছা, এলএনজি আর সিএনজির ক্যালোরিফিক মানটা মনে রাখবা, আর এলপিজি ক্যালোরিফিক মানটা উপরেই পড়লা। আর এই যে এলএনজি সিএনজি থেকে এত গুণ বেশি, এটা মনে রাখার দরকার নেই। আচ্ছা, গ্যাস তরলীকরণের শর্তটা, গ্যাস তরলীকরণের শর্তটা একটু দেখে নিবা, যে সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রার নিচে আনতে হয়। সংকট তাপমাত্রা কি জিনিস আশা করি জানো, তাও আমি একটু বলে দিই যে সংকট তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা হলো এমন জিনিস যে আমরা ওই তাপমাত্রার উপরে কখনো গ্যাসটাকে আমরা তরলে পরিণত করতে পারবো না, কিন্তু আমরা যদি ওই তাপমাত্রার নিচে গ্যাসটাকে নিয়ে আসি তখন ওটাকে নির্দিষ্ট চাপ প্রয়োগ করলে আমরা সেটাকে তরলে পরিণত করতে পারবো। এটাই হলো আমাদের সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, অনেকগুলো নাম আছে। আচ্ছা, 2 নম্বরে দেখো, আমি যে কথাটা 1 নম্বরে বলে দিলাম যে সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রার নিচে নিয়ে এসে একটা নির্দিষ্ট চাপ প্রয়োগ করলেই ওই গ্যাসটা তরলে পরিণত হবে। আচ্ছা, সন্ধি তাপমাত্রার সব বলে দিছি কি জিনিস। সন্ধি চাপ তো আরেকবার বলি, যে আমরা যে সংকট তাপমাত্রা নিয়ে আসলাম বা ক্রান্তি তাপমাত্রা নিয়ে আসলাম বা সন্ধি তাপমাত্রা নিয়ে আসলাম, এরপরে গ্যাসকে যদি আমরা একটা নির্দিষ্ট চাপ দেই তাহলে কিন্তু এটা তরলে পরিণত হবে। মানে নির্দিষ্ট বলতে সর্বনিম্ন যে চাপটা দিলে এটাকে তরলে পরিণত হবে, সেটাই আসলে সন্ধি চাপ। একই জিনিস, সন্ধি তাপমাত্রা সন্ধি চাপ কাছাকাছি জিনিস, বাট আগে তোমাকে সন্ধি তাপমাত্রা নিয়ে আসতে হবে। তুমি যদি সন্ধি তাপমাত্রা বা সন্ধি চাপ যে কোনো একটার মধ্যে একটা যদি তোমার মিস যায়, দুইটার মধ্যে একটা যদি তোমার মিস যায়, তাহলে কিন্তু এটা তরলে পরিণত হবে না, তোমাকে দুইটাই ন্যূনতম জিনিসটা প্রয়োগ করতে হবেই। আচ্ছা, এখানে কিছু কিছু সন্ধি তাপমাত্রা, এখানে কিছু কিছু তোমার সন্ধি তাপমাত্রা সন্ধি চাপ দেওয়া আছে, তোমরা আমি জায়গায় দিই যেগুলো, সেগুলো পড়লেই মোটামুটি আমি বলবো যে না। তোমরা হাইড্রোজেনেরটা পড়বা, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের চাপ, কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা। আচ্ছা, যে কটা দাগা আছে এই কটা করলে এনাফ। এখানে কিছু দাগা আছে, এগুলা তোমরা যদি মনে রাখতে খুব ইচ্ছা করে তাহলে মনে রাখতে পারো। আমি বলবো যে এগুলো মনে রাখতে চাও, অন্য পরে ভুলে যাওয়ার দরকার নেই, স্কিপ করতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস আছে, জুল থমসন প্রভাব। জুল থমসন প্রভাবটা কি জিনিস একটু বলি, খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রশ্ন আসে না কখনো। তো জুল থমসন প্রভাবটা কি জিনিস, তোমরা হয়তো ফিজিক্সে ফার্স্ট অধ্যায়ে তাপগতিবিদ্যায় পড়ছো যে আমাদের ওটাকে কি বলে, ফিজিক্সের সেকেন্ড পেপারে তোমরা প্রথম অধ্যায় আছে তাপগতিবিদ্যা। তো তোমরা ওই অধ্যায়ে পড়ছো যে আমাদের একটা টপিক আছে রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় প্রসারণ আর কি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা একটা তাপগতি প্রক্রিয়া, যে এই প্রক্রিয়ায় আমাদের পরিবেশের সাথে কোনো তাপের আদান প্রদান ঘটে না। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা পড়ছিলাম কি, আমাদের এখানে যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হঠাৎ করে যদি আমরা সংকোচন করি তাহলে তাপটা, আমাদের যে তাপমাত্রা আছে সেটা বেড়ে যায়। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হঠাৎ করে প্রসারণ করলে আমাদের যে তাপমাত্রাটা আছে গ্যাসের, সেটা কমে যায়। তো এক্ষেত্রে এটাই করা হয় যে আমাদের জুল থমসন প্রভাবের ক্ষেত্রে গ্যাসটাকে খুব দ্রুত প্রসারণ করা হয় যাতে তাপমাত্রাটা কমে যায়, কমে গিয়ে এটা যাতে আমাদের সন্ধি তাপমাত্রার নিচের তাপমাত্রা চলে যায়। তো এটাই আর কি মেনলি, খুব বেশি জানার দরকার নাই, এমনি জেনে একবার শুনে রাখো। আচ্ছা, এবার দেখো, যে গ্যাসের বয়েল তাপমাত্রা যত বেশি হয় সেই গ্যাস তত সহজে তরলীভূত হয়। কীভাবে কি, ধরো যে আমার কাছে একটা এ গ্যাস আছে, এই গ্যাসের তাপমাত্রা বয়েল তাপমাত্রা হলো মোটামুটি ধরো -5 ডিগ্রি সেলসিয়াস, -5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমার বি গ্যাসের একটা আছে, এটার বয়েল তাপমাত্রা হলো -25 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যদি তাপমাত্রা নিচের দিকে নিয়ে যেতে চাই, আমাদের 5 ডিগ্রি সেলসিয়াসটা নিয়ে যাওয়া সহজ না। তো এই জন্যই আর কি 5 ডিগ্রি সেলসিয়াসটা যেহেতু আমাদের নিয়ে যাওয়া সহজ, তো এই যে 5 ডিগ্রি সেলসিয়াসটা আমরা সহজে নিয়ে গিয়ে পরে একটা নির্দিষ্ট চাপ করলেই, চাপটার উপর প্রয়োগ করলেই এটা তরলে তরলে পরিণত হবে। আচ্ছা, আর 25 ডিগ্রি সেলসিয়াস আমাদের নিয়ে যাওয়া স্বাভাবিকভাবে কঠিন হবে। 25 ডিগ্রি সেলসিয়াসে আদৌ কোনো ফ্রিজ, আমাদের স্বাভাবিকভাবে যে ফ্রিজগুলো ব্যবহার করি সেটাও তো নিয়ে যেতে পারে না। আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে কি হয়, এদের তোমার যে সন্ধি তাপমাত্রাটা আছে এটা খুব কম হয়, এই জন্য এটা তরলীকরণ সবচেয়ে কঠিন। আচ্ছা, উচ্চ তাপমাত্রার গুরুত্ব দেওয়া আছে, পড়ে নেবা, কঠিন কিছু নাই, পড়ে নেবা। আচ্ছা, এই দুটো লাইন তাপমাত্রাগুলো পড়বা, খুব বেশি ইম্পর্টেন্ট, চাপটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাপমাত্রাগুলো একটু পড়ে নেবা। আচ্ছা, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলীয় বিকিরণ মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, স্বাভাবিক জিনিস। কী কী মনে রাখতে হবে আমি একদম ভালো মতো বলে দিই। 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বজ্রপাতের ফলে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড গঠন হয়। নাইট্রোজেন গঠন হইল, এরপরে নাইট্রোজেন অক্সাইডটা যেটা আছে সেটা আমাদের বিভিন্নভাবে কাজে লাগে। দেখো কীভাবে কাজে লাগে।
এটা গ্যাসটা নাইট্রোজেন ফিক্সেশন অংশ নেয়। NO ও NO2 গ্যাস পরিবেশের জন্য উপকারী ভূমিকা রাখে। স্বাভাবিকভাবে আমাদের যে নাইট্রোজেনের গুরুত্ব এটা অপরিসীম। দেখো, প্রকৃতির নাইট্রোজেন একটি গতিশীল রাসায়নিক প্রক্রিয়া। বিক্রিয়াগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এই যে 3000°C ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আচ্ছা, এটা গেলো বায়োলজিক্যাল, মানে আমাদের প্রাকৃতিকভাবে ফিক্সেশন। যে আমাদের বজ্রপাত হইলো, আমাদের বজ্রপাতের ফলে 3000°C তাপমাত্রায় আমাদের নাইট্রোজেন অক্সিজেন একসাথে হয়ে আমাদের এই যে প্রয়োজনীয় নাইট্রোজেন ফিক্সেশনটা ঘটলো। এরপরে কি হয়? বাণিজ্যিক প্রক্রিয়া নাইট্রোজেন সম্বন্ধে নাইট্রোজেন ফিক্সেশন। এক্ষেত্রে এই বিক্রিয়া দুটো খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবা যে আমাদের হেবার পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া উৎপাদন করি, আর অসওয়াল্ড পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করি। আচ্ছা, তোমাদের ফার্স্ট পেপার আরও কিছু তথ্য আছে, এগুলো ফার্স্ট পেপার পরে সবাই বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কী হয়? বায়োলজিক্যাল ফিক্সেশন হয়। এটা আমরা পড়ছিলাম যে লিগুমিনাস উদ্ভিদ, যেমন মটর, শিম, ছোলা, এগুলো কিন্তু আমরা পড়ছিলাম লিগুমিনাস উদ্ভিদ। তো লিগুমিনাস উদ্ভিদের আমাদের যেই মূল আছে, এই মূলের মধ্যে কিছু সিম্বায়োটিক ব্যাকটেরিয়া বাস করে। সিম্বায়োটিক ব্যাকটেরিয়া কী জিনিস? যে এরা ওই গাছের প্রতি কিছু উপকার সাধন করে, যেটাকে আমরা বাংলায় বলি হলো মিথজীবিতা। এই মিথজীবিতা প্রদর্শন করে দুইজন একজন আরেকজনের সহযোগিতায় বেঁচে থাকে। আচ্ছা, দেখো, পড়ে নেবা, খুব বেশি ইম্পর্টেন্ট না এটা, বাট বায়োলজিক্যাল ফিক্সেশন বলতে কিছু একটা আছে এবং এটা কাদের মধ্যে ঘটে সেটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, সুপার ইম্পর্টেন্ট জিনিস, প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক, অনেকের মনে থাকে না, আমি বলি। আমাদের যেগুলো দেখবা ছোট ছোট নাম, সেগুলো সব প্রাইমারি দূষক। এক্সেপশন আছে NH3, মানে কোথাও কিন্তু দেখবা যে 4টার বেশি জিনিসপাতি নাই, সরি 3টার বেশি জিনিসপাতি নাই, শুধুমাত্র এটাতেই আছে। 3টা বেশি জিনিসপাতি বলতে কি বলছি? 3টা বেশি পরমাণু, এখানে দেখবা শুধু 4টা পরমাণু আছে, এটা ব্যতিক্রম। আচ্ছা, আমাদের যত বড় বড় নাম আছে সবগুলো আমার সেকেন্ডারি দূষক। পারক্সাইড অ্যাসিড নাইট্রেট, এটা তো তোমরা জানো যে পারক্সাইড অ্যাসিড নাইট্রেট এই জিনিসগুলো দিয়ে তৈরি। দেখাচ্ছে পারক্সাইড অ্যাসিড নাইট্রেট কী কী দিয়ে তৈরি: হাইড্রোকার্বন বাষ্প, নাইট্রোজেন, NO2 আর O3। হাইড্রোকার্বন বাষ্প, পারক্সাইড অ্যাসিড নাইট্রেট আমাদের হাইড্রোকার্বন বাষ্প NO2 আর O3 দিয়ে তৈরি। আচ্ছা, দেখো, এখানে জাস্ট ব্যতিক্রম একটা জিনিস আছে, কোনটা? NO2। এই জিনিসগুলো আলাদাভাবে এই দুইটা আলাদাভাবে মনে রাখবা, আর বাকিগুলো মনে রাখবা। যেটা প্রাইমারি, যেটা সেটা ছোট, ওইখানে পরমাণুর সংখ্যা কম আছে, আর সেকেন্ডারি যেটা সেটা বড়, প্রাইমারি সেখানে হলো আমাদের পরমাণু যেগুলো সেগুলো বেশি আছে। আচ্ছা, আরেকটা বেসিক পার্থক্য জানিয়ে রাখো যে প্রাইমারি বায়ুদূষক আর সেকেন্ডারি বায়ুদূষকের বেসিক পার্থক্যটা কি জিনিস? যে প্রাইমারি বায়ুদূষক যেখান থেকে নির্গত হয় সেখানেই দূষণ সাধন করে, মানে নির্গত হয়ে ডিরেক্ট এরা দূষণ সাধন করতে পারে প্রাইমারি বায়ুদূষকগুলো। আর সেকেন্ডারি বায়ুদূষকগুলো কী হয়? এরা নির্গত হয়ে ডিরেক্ট দূষণ সাধন করতে পারে না, বাট বায়ুমণ্ডলের অন্য উপাদানের সাথে সংযুক্ত হয় তারপর দূষণ সাধন করে। আচ্ছা, দূষকের সিঙ্ক মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক। যেমন বায়ুতে থাকা দূষক কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক হলো সমুদ্রের পানি, সবুজ উদ্ভিদ। আর আমাদের দূষক সালফিউরিক অ্যাসিডের বাষ্পের সিঙ্ক হলো চুনাপাথরের উৎস। এই জিনিসটা জানলে এখানে হবে, সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা লাগবে না। আচ্ছা, আর একটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, যে নিরাপদ মাত্রা। কার্বন মনোক্সাইডের নিরাপদ মাত্রা 0.15 ppm, কার্বন ডাইঅক্সাইডের নিরাপদ মাত্রা 350 ppm, সালফার ডাইঅক্সাইডের নিরাপদ মাত্রা 0.05 ppm। আচ্ছা, এটাকে আমরা বলি থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, TLV। এই জিনিসগুলো আমি তোমাকে বলবো যে এগুলো পড়ার দরকার নেই, মনে থাকবে না, পড়ার দরকার নেই, ওখানে যে কটা দেওয়া আছে সেটা পড়লেই হবে। আচ্ছা, আমাদের এখানে আছে হলো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, দুটাই বর্ণহীন, মনে রাখতে হবে, গন্ধহীন, বিষাক্ত। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড দুটাই বর্ণহীন, গন্ধহীন, বিষাক্ত। আচ্ছা, আর অসম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ হয়। আর আমাদের যে সম্পূর্ণ দহন হইলে আমাদের কয়লা আর হাইড্রোকার্বন জ্বালানির অসম্পূর্ণ দহন হইলে কার্বন মনোক্সাইড গ্যাস নিঃসরণ হয়, আর সম্পূর্ণ দহন হইলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, মনে রাখবা। আচ্ছা, কার্বন মনোক্সাইড গ্যাসকে আমরা নিরাপদ গ্যাস বলি, তোমরা ছোটোবেলা থেকে জানো। যে কারণ কি? এরা হইলো হিমোগ্লোবিনকে অক্সিজেনের সাথে যুক্ত হতে দেয় না, অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনকে যুক্ত না হতে দিয়ে এরা যদি রক্তে প্রবেশ করে, এরা ডিরেক্টলি হিমোগ্লোবিনের সাথে যে বন্ধন গঠন করে। এই যে অক্সিজেনের অভাবে প্রথমে মাথা ধরা, ঝিমুনি, পরে কার্বন মনোক্সাইড বেশি শোষিত হলে মৃত্যু ঘটে। আচ্ছা, মনে রাখবে এগুলো। দূষক SO2, SO3 গ্যাস, বর্ণহীন অম্লীয় গন্ধযুক্ত SO2, SO3 গ্যাস শ্বাসকষ্ট সৃষ্টি করে।
আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে জানাই রাখি যে আমাদের যে H2S আছে, আমাদের SO2 আছে, আর আমাদের SO3 আছে, এগুলোকে আমরা বলি ফ্লু গ্যাস। জেনে রাখা ভালো। আচ্ছা, এরপর আবার মনে রাখবা যে NO একটি বর্ণহীন নিরপেক্ষ গ্যাস, আর NO2 বাদামি অম্লীয় গ্যাস আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট না। পারঅক্সিজেন নাইট্রেটে কী কী আছে? হাইড্রোকার্বন বাষ্প আছে, NO আছে, NO2 আছে, O3 আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, দেখো দুইবার মেডিকেল অলরেডি আসছে। পারঅক্সিজেন নাইট্রেট প্রাইমারি না সেকেন্ডারি বায়ু দূষক? বড় নাম, তাহলে সেকেন্ডারি বায়ু দূষক মনে রাখবা। আচ্ছা, আমাদের এই যে ফটোকেমিক্যাল স্মোক, এটা একটা যেটা সেখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের ফার্স্ট পেপারে আছে, এখানে একটা লিখে দিই, রিলেট করে পড়লে সুবিধা হবে। এই ফটোকেমিক্যাল স্মোক যেটা আছে, এই ফটোকেমিক্যাল স্মোকের পিএইচ হয় হইল 2, মনে রাখবা। গ্রিন হাউসের মধ্যে তাপমাত্রা কত থাকে দরকার নেই। আচ্ছা, গ্রিন হাউসের মধ্যে এই যে এই জিনিসগুলা গ্রিন হাউস প্রভাব আছে এগুলার, সেটা মনে রাখবা। এদের গ্রিন হাউস প্রভাব নেই, এটা দেখে রাখবা। আসলে যেটা আছে সেটা তুমি দেখে রাখলে, আর যেটা নাই সেটা দেখার দরকার হয় না। কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিনহাউস গ্যাস, খুব ইম্পর্টেন্ট, সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় গিয়ে দেখবে সহজ জিনিসগুলো বেশি ভুল হয়। আচ্ছা, এই ছক ছক থেকে কিছু জিনিস পড়তে হবে। যে আমি যদি বলি যে গ্রিনহাউস গ্যাসের বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা গ্রিনহাউস গ্যাস কোনটার আছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের 50% ভূমিকা। পার্সেন্টেজটা সহ মনে রাখবা, অর্ধেকটাই এটা, সেটা মনে রাখবা, সেটা মনে রাখলেই হয়ে যাচ্ছে তোমাদের। আর সাথে এটা মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা সবচেয়ে বেশি। আচ্ছা, এরপরে মনে রাখবা তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা সবচেয়ে কম কার? তোমাদের বই অনুযায়ী জলীয় বাষ্পের। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইডের তুলনায় ক্লোরোফ্লোরোকার্বনের গ্রিন হাউস প্রভাব কত গুণ, এটা মনে রাখবা। আচ্ছা, আর সাথে এটাও মনে রাখবা যে কার্বন ডাইঅক্সাইডের তুলনায় গ্রিন হাউস প্রভাব সবচেয়ে বেশি কোনটার, বা গ্রিন হাউস প্রভাব সবচেয়ে বেশি কোনটার? সিএফসি গ্যাসের। আচ্ছা, আর যদি তোমরা একান্তই পার্সেন্টেজ পড়তে চাও, আমি তোমাকে বলবো 50% এটা মনে রাখবা, 19% এটা মনে রাখবা, 16% এটা মনে রাখবা, আর বাকিগুলো একদমই পড়ার দরকার নেই। আচ্ছা, এরপর আমরা নিচে আসি। নিচে আছে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওজন গহ্বর ওজন ছিদ্রের মান, আমরা ওজন ছিদ্রের মান এটাকে আমরা ডবসন এককে প্রকাশ করি। ওজন স্তর ক্ষয়ের জন্য ক্লোরিন দূষণকে দায়ী করা হয় মেইনলি। নাম বিজ্ঞানের নাম মনে রাখার দরকার নাই, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এইটা আমি বলবো যে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এখানে মনে রাখবো যে সিএফসি 113 এটা হলো বেশি ভারী, অবশ্যই দেখতেই পাচ্ছ কি জিনিস এটা। আচ্ছা, সিএফসি 113 এটা যেহেতু ভারী জিনিস, তো মনে রাখবো যেটা যে আমরা ভারী কাজগুলোতে ব্যবহার করি, গ্রিস, গ্লু এবং বিভিন্ন ইলেকট্রিক সার্কিট সোল্ডার ধুয়ে নেওয়ার কাজে এটা আমরা ব্যবহার করি ভারী জিনিসগুলোতে। আচ্ছা, আর পাশাপাশি এই জিনিসগুলা একটু মনে রাখবা, যেটা সবচেয়ে ছোটো আছে সেটা আমরা নরম ফোমে ব্যবহার করি। ছোট মানে আমাদের জিনিসটা ছোট জিনিস বা কম আমাদের হালকা জিনিস, এই জন্য আমরা নরম জিনিস বা হালকা জিনিসে ব্যবহার করি, এভাবে মনে রাখবা। আর সিএফসি 12 এটা মনে রাখবা। সিএফসি কাকে বলে দেখে নেবা। অগ্নি নির্বাপক রূপে ব্যবহৃত হ্যালোন্স বা বিসিএফ, কীটনাশক রূপে, এটা মনে রাখবা। আচ্ছা, ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের মধ্যে সিএফসি হলো প্রধান, এটা মনে রাখবা। সিএফসি ছাড়া এগুলা ওজোন স্তর ধ্বংস করে থাকে, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আমাদের আছে ওজোন স্তর ক্ষয়জাতি ব্যবস্থা, এটাকে আমরা বলি মন্ট্রিয়াল প্রোটোকল, কোথাও কোথাও মন্ট্রিল প্রোটোকল। খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এটা ইম্পর্টেন্ট যে কানাডায় মন্ট্রিল প্রোটোকল, এটা জিকে হিসেবে আসতে পারে। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, যে রেফ্রিজারেটর এখন আগে সিএফসি ব্যবহার করা হতো, তোমরা হয়তো শুনছো, তো এখন সিএফসি এর বদলে এইচসিএফসি ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। সিএফসির তুলনায় এইচসিএফসি ট্রপোস্ফিয়ারে কম স্থায়ী, এই জিনিসটা মনে রাখলেই যথেষ্ট। এখানে আমরা একটা জিনিস শিখবো, জিনিসটা হইল যে সিএফসি এর সংকেতটা বের করা। সিএফসি 11 সংকেত কোনটা, সিএফসি 12 সংকেত কোনটা,
এটা কীভাবে বের করবো? এখানে হলো আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে, ধরো যে আমাদের 11 দেওয়া আছে, এই নাম্বারের সাথে আমরা 90 যোগ করব। 90 যোগ করলে এখানে আমাদের হবে 101। সব নাম্বারের সাথে আমরা হলো 90 যোগ করব। আচ্ছা, এখানে আমাদের ফার্স্টে যে সংখ্যাটা থাকবে সেটা হলো আমাদের কার্বন সংখ্যা। আমাদের সেকেন্ডে যে সংখ্যাটা থাকবে এটা হলো হাইড্রোজেন সংখ্যা। আর আমাদের থার্ডে যে সংখ্যাটা থাকবে সেটা হলো আমাদের ফ্লোরিন সংখ্যা। তো এই আমাদের CF11 দেখো মিলে গেছে। আর বাকি যেটা থাকবে, তো আমাদের কার্বন একটা আসছে, হাইড্রোজেন 0, ফ্লোরিন হইলো একটা। আচ্ছা, আর বাকিগুলো আমরা ক্লোরিন দিয়ে পূর্ণ করে দেবো। তো এখানে আমাদের হবে CFCl3 মিলে গেছে কিন্তু। একইভাবে যদি আমরা CFC 113 দেখি, 113-র সাথে আমার 90 যোগ করলে কত হবে বলো তো? 113 + 90 আমার হবে হইলো 203। আচ্ছা, তাহলে এখানে আমার সি হবে 2টা, C2, আর আমার F হবে 3টা, C2F3। আচ্ছা, আর আমরা বাকি যেই ইয়াগুলো আছে সেগুলো আমরা ক্লোরিন দিয়ে পূরণ করে দেবো বাকিগুলো। আচ্ছা, আমাদের বাকিগুলো আমরা ক্লোরিন দিয়ে এখানে পূরণ করে দিলাম। CF3Cl3, C2F3Cl3 দেখো মিলছে কিন্তু, C2F3Cl3। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে যদি আসে আর কি। আচ্ছা, এখন আমরা চলে আসবো অ্যাসিড বৃষ্টি ও এর প্রতিকার এখানে। আচ্ছা, অ্যাসিড বৃষ্টি তোমার পিএইচ এর মান কত হলে অ্যাসিড বৃষ্টি হবে এটা তোমাকে একটু মনে রাখতে হবে। 5.6 এর কম। অ্যাসিড বৃষ্টিতে কী কী জিনিস থাকে সেটা মনে রাখতে হবে। তো এটা আমরা একটা শর্টকাট দিয়ে মনে রাখবো যে আমরা যখন যদি দেখি যে SOX বা NOX এই জিনিসগুলো যেখানে থাকবে সেখানে অ্যাসিড বৃষ্টি হবে। যেমন এখানে দেখো উদাহরণ কিন্তু এখানে আছে যে H2SO3, H2SO4, HNO3, SO2 গ্যাস, NOx। আচ্ছা, এখানে তেমন কিছু পড়ার নাই। FGD প্ল্যান্ট কী জিনিস? FGD প্ল্যান্টটা একটা জিনিস মনে রাখতে হবে। FGD প্ল্যান্টে SO2 গ্যাসকে রূপান্তরিত করে জিপসাম অথবা H2SO4 অ্যাসিড উৎপন্ন করা হয়। আর FGD প্ল্যান্টে উৎপন্ন জিপসাম ড্রাইভাল তৈরিতে ব্যবহার করা হয়। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর এই যে জিপসামের সংকেত এটা মনে রাখতে হবে, পরে অন্য জায়গায় পাওয়া। এটা একটু দেখে রাখিও। এখন আমরা চলে আসবো হলো অ্যাসিড ক্ষারক তত্ত্বতে। অ্যাসিড ক্ষারক তত্ত্বে আমাদের 3টে তত্ত্ব আছে। একটা আমাদের আছে আর্হেনিয়াস তত্ত্ব, আমাদের আছে ব্রনস্টেড লাউরি তত্ত্ব, আর একটা আছে আমাদের লুইস তত্ত্ব। আচ্ছা, এটা আমরা জাস্ট জিস্টগুলো জানবো যে কী জিনিস। আচ্ছা, আমাদের যে আর্হেনিয়াস আছে তিনি বলছে কি অ্যাসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেন যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। এতটুকুই কথা। জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করলে সেটাকে আমরা বলবো আর্হেনিয়াস অ্যাসিড। আচ্ছা, আর ক্ষারক জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে। এগুলো কিন্তু একদম জিস্টটা মনে রাখলেই যথেষ্ট তোমার MCQ অ্যান্সার করার জন্য। এরপরে আসো ব্রনস্টেড লাউরি কী বলছে। ব্রনস্টেড লাউরি হলো অম্ল হলো প্রোটন দান করবে, আর ক্ষারক হলো প্রোটন গ্রহণ করবে, এতটুকুই। আর ব্রনস্টেড লাউরিকে আমরা বলি, তত্ত্বটাকে আমরা বলি প্রোটিনীয় তত্ত্ব। আচ্ছা, তারপরে আমরা চলে যাব একদম লুইস তত্ত্বে। লুইস তত্ত্ব পরে তারপর আমরা এখানে আসতেছি, উপরে আসতেছি লুইস তত্ত্ব পরে। আচ্ছা, বিজ্ঞানী লুইস কি বলছে? লুইস অ্যাসিড হলো এমন এক যৌগ যা ইলেকট্রন জোড় গ্রহণ করে, আর লুইস ক্ষারক হলো এমন এক যৌগ যা ইলেকট্রন জোড় দান করে। এইটা হলো জিস্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। কোনটা লুইস অ্যাসিড, কোনটা লুইস ক্ষার, কোনটা আর্হেনিয়াস অ্যাসিড, কোনটা আর্হেনিয়াস ক্ষার, কোনটা ব্রনস্টেড লাউরি অ্যাসিড, কোনটা ব্রনস্টেড লাউরি ক্ষার। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। খুব বেশি এখানে বোঝার তেমন কিছু নাই, একটু মনোযোগ দিয়ে বলেই পারবে আর কি। আচ্ছা, এটা একবার আসছিল মেডিকেলে, দেখে রাখবা। খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় না এখন, আর ইম্পর্টেন্ট এখন অনেক কিছু আছে। আচ্ছা, পানিকে আমরা বলি উভয়ধর্মীয় যৌগ। তোমরা ইয়েটা পড়ছো, মৌলের পর্যায়বৃত্ত ধর্মতে পড়ছো। আচ্ছা, উভয়ধর্মীয় যৌগ আর কিছু কিছু আছে। এটা এই দুটো উভয়ধর্মীয় যৌগ আরও পানির পাশাপাশি। আচ্ছা, পাশাপাশি আমার আছে বাইসালফেট, এটা হাইড্রোজেন ফসফেট, মনোহাইড্রোজেন ফসফেট, ডাইহাইড্রোজেন ফসফাইড, এগুলোও আমার উভয়ধর্মী আচরণ করে থাকে। আচ্ছা, H3PO3 এর নামটা দেখে রাখবা, ফসফরাস অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড। আচ্ছা, অনুবন্ধী অম্লক্ষার এটা কী জিনিস? তোমাকে শেখাচ্ছি অনুবন্ধী অম্লক্ষারটা কী জিনিস। একটা অম্ল, ধরো যে HCl থেকে যদি H+টা চলে যায় তাহলে থাকবে Cl-। Cl- টাকে
আমরা বলবো HCl এর অণুবন্ধী ক্ষার। অর্থাৎ কোনো অ্যাসিড যখন তার প্রোটনটাকে দান করে দিবে বা হাইড্রোজেন আয়নটাকে দান করে দিবে, তখন বাকি যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো ওই অ্যাসিডটার অণুবন্ধী ক্ষার। আচ্ছা, আমরা তাহলে অণুবন্ধী ক্ষার তো দেখলাম, এখন আমরা দেখবো হলো অণুবন্ধী অম্লটা কি জিনিস। দেখো এখানে বিক্রিয়াটা HCl আর OH এর বিক্রিয়া। H আর OH একসাথে হয়ে পানি হয়ে গেছে, আর ক্লোরিনটা আলাদা থেকে গেছে। তো আমার যেই ক্ষারকটা ছিল, ক্ষারকটা প্রোটন গ্রহণ করার পরে যেটাতে পরিণত হইলো সেটাকে আমরা বলবো ওই ক্ষারকের অণুবন্ধী অম্ল। তাহলে আমরা জিস্টটা বলি, জিস্টটা কি হয়, কোনো অম্ল যখন আমাদের প্রোটনটা ত্যাগ করবে, ত্যাগ করার ফলে যে ওটা যে যৌগ বা যেই আয়নে পরিণত হবে সেটাকে আমরা বলবো ওই অম্লের অণুবন্ধী ক্ষারক। আর পাশাপাশি কোনো ক্ষারক যখন প্রোটনটা গ্রহণ করবে, প্রোটন গ্রহণ করার পরে সেটা যেই মূলক বা যেই যৌগে পরিণত হবে সেটাকে আমরা বলবো ওই ক্ষারকের অণুবন্ধী অম্ল। এটাই কথা, এটাই জিস্ট। এটা মনে রাখলে মোটামুটি সব জিনিস, সব MCQ অ্যান্সার করতে পারবা। আচ্ছা, ভালো কথা একটা, তীব্র অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক হবে দুর্বল, আর দুর্বল অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক হবে তীব্র, অ্যান্ড ভাইস ভার্সা। তোমরা অম্লসমূহের মধ্যে ক্রম মনে রাখবা। দেখো এতটুকু ক্রম মনে রাখবা, এতটুকু মনে রাখলে অণুবন্ধীটা এর উল্টো ঠিক, এতটুকু মনে রাখলে যথেষ্ট। আচ্ছা, পাশাপাশি এই দুটা মনে রাখবা। ওকে, ডান। এটা কিছু পড়ার নাই, লুইস তত্ত্ব তোমাকে বললাম। আচ্ছা, তোমরা লুইস এই লুইস অম্ল ক্ষারের দিকে একটা জিনিস দেখবা যে লুইস ক্ষার যারা আছে তারা দেখবা সবসময় ইলেকট্রন জোট দান করতেছে, মানে তাদের ইলেকট্রন বেশি আছে। আর লুইস অম্ল যারা আছে, লুইস অ্যাসিড যারা আছে, তারা দেখবা যে তাদের কক্ষপথে অষ্টক পূর্ণ হয় নাই। এটা দেখে তুমি শনাক্ত করতে পারবা। উদাহরণগুলো মনে রাখবা, উদাহরণগুলো মনে রাখবা। আচ্ছা, মিঠা পানির উৎসর গুরুত্ব এখানে বলবো যে এগুলো না পড়তে, যদিও আগে আসছে তবুও আমি বলবো যে এগুলো মনে থাকবে না। সর্বোচ্চ তুমি কী করতে পারো, হিমবাহ আচ্ছাদন, এটা মনে রাখতে পারো। আর সাথে ভূগর্ভস্থ পানি, এটাও একটু মনে রাখিও, যদি এটা মনে রাখো এটা মনে রাখিও। মানুষের দেহের ভর 70% পানি, এটা তোমরা আগে থেকে জানো। আচ্ছা, খড়পানি কি? খড়পানি হইল পানিতে কোনো আমার ধাতবের বাইকার্বনেট, ক্লোরাইড অ্যান্ড সালফেট লবণ দ্রবীভূত থাকবে। কী কী হইতে পারে সে আমার ধাতব আয়নগুলা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, যে কোনো ধাতব আয়নের আর কি, ক্লোরাইড, সালফেট বা বাইকার্বনেট, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা সামনে কার্বনেটও পাবো। আচ্ছা, দেখো পানি ক্ষরতা দুই ধরনের, স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, আগে তোমরা পড়ছো। তার মধ্যে অস্থায়ী ক্ষরতা হইল আমার যে যদি সেখানে বাইকার্বনেট দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলবো অস্থায়ী ক্ষরতা। আচ্ছা, অস্থায়ী ক্ষরতা দেখো এখানে বলা আছে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে বাইকার্বনেট লবণ তাপে বিভাজিত হয়ে অন্তর্ক্ষিপ্ত হয়, ক্ষরপানি মৃদু পানিতে পরিণত হয়, ক্ষরতা দূর হয়। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, অস্থায়ী ক্ষরতা আমরা যদি তাপ দেই তাহলে দ্রবীভূত হয়, কিন্তু স্থায়ী ক্ষরতা আয়নিক শেষ পদ্ধতিতে দূর করা যায়। আচ্ছা, স্থায়ী ক্ষরতা কী জিনিস তার আগে বলি। স্থায়ী ক্ষরতা থাকবে ক্লোরাইড, সালফেট, আর আমার অন্য বই আছে যে কার্বনেট। আচ্ছা, কার্বনেটটার সাথে মনে রাখবা যে কার্বনেট হইল তোমার স্থায়ী ক্ষরতা হয়, আর বাইকার্বনেটটা হইল অস্থায়ী ক্ষরতা। আচ্ছা, ফুটাইলে স্থায়ী ক্ষরতা দূর করা যাবে না। আয়নিক পদ্ধতিতে স্থায়ী ক্ষরতা দূর করা যায় বলছি তোমাকে। আচ্ছা, বিশুদ্ধ পানি পিএইচ মান 7 তোমরা জানো, ভূপৃষ্ঠের পানি পিএইচ মান এত থেকে এতর মধ্যে হয়, আর কৃষিকাজের জন্য 5 থেকে 7-এর মধ্যে থাকতে হয়, এগুলো একটু মনে রাখবা। পানযোগ্য পানির সীমাটা মনে রাখবা। আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতিতে পানির ডিও নির্ণয় করা হয়। আচ্ছা, এখানে মনে রাখবা সারফেস ওয়াটারের ডিও এর মান 5 মিলিগ্রাম পার লিটারের সীমানায় এর উপরে থাকতে হয়, আর নদীর মোহনা পানিতে ডিও এর মান 6 মিলিগ্রাম পার লিটারের বেশি থাকে। আচ্ছা, বিওডি এর পুনরূপ মনে রাখবা যে বায়োলজিক্যাল না, এটা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তোমরা অনেকে ভুল ধারণা থাকো যে এটা হয়তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অ্যান্ড এই ছকটা একদম ভালো মতো মনে রাখবা, সবগুলা এই ছকের যত তথ্য আছে সবগুলো ভালো মতো মনে রাখবা, সবগুলো। আচ্ছা, ডিও বিওডি নির্ণয় করা যায় উইংক্লার পদ্ধতিতে, সিওডি নির্ণয় করা যায় না, এটা মনে রাখিও। এই যে ডাব্লিউএইচও
সর্বোচ্চ মাত্রা সিওডি এর মান বিওডি এর মাত্রাতে বেশি হয়, এটা মনে রাখবা। আর এই ছকটা হলো সুপার ইম্পর্টেন্ট একটা ছক, এই ছকের তথ্যগুলো মনে রাখতে হবে তোমাকে, সব তথ্য। একটা জিনিস খেয়াল করবা, পিএইচ হলো 6.5 থেকে 8.5 আগেই পড়ছো, ডিও 5 থেকে 6, বিওডির মানটা বেশি কম হবে সবসময়, আগে যেরকম বললাম সিওডির মানটা বেশি হবে। টিডিএস এর মান এনএসিএল এর মান একই, টিডিএস এর মান এনএসিএল এর মান একই। অ্যান্ড পাশাপাশি তোমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামটা মনে রাখলেও সমস্যা নেই, খরতার মানটা মনে রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে তেমন কিছু পড়ার নাই, এবার আমরা নিচে চলে আসি, একটু রিডিং দিয়ে নিবা। ইটিপির পূর্ণরূপটা একটু দেখে নিবা। পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে পানির দূষণ ঘটে, এটা মনে রাখবা। আচ্ছা, এখন আমরা আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অ্যান্ড প্রশ্ন আসে এখান থেকে অনেক বেশি। আচ্ছা, এখান থেকে প্রথম হলো তোমরা পারলে এই খনিজ সম্পদগুলোর নাম মনে রাখবা, যে আমরা কি কি আকরিক পাই মনে রাখবা, আর্সেনিকের আকরিকগুলো পারলে পারলে মনে রাখবা, খুব বেশি একটা ইম্পর্টেন্ট আমি বলবো না এটাকে। আচ্ছা, নিচে যে লাইনটা আছে, অপধাতু আর্সেনিক হলো প্রাকৃতিক বিষের রাজা, অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর্সেনিকের +3 জানান অবস্থা জীবজগতের সবচেয়ে বেশি বিষকে সৃষ্টি করে, এটা মনে রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস আছে হলো ডাব্লিউএইচওর মতে আর্সেনিকের নিরাপদ মাত্রা বা সেফটি ভ্যালু অ্যান্ড মানবদেশের শরীরে থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, সবচেয়ে বেশি মানুষ যেটা সহ্য করতে পারে, আর ডাব্লিউএইচও যে লিমিট সেট করে দিয়েছে, দুইটা মান মনে রাখবা, বিগত মেডিকেল আসছে। আচ্ছা, এটা মনে রাখবা। আর এই জিনিসটা মনে রাখবা, যশোর জেলার সারসা থানা সমতা গ্রামে কুমির নলকূপ পানিতে আর্সেনিক দূষণ সবচেয়ে বেশি, পুরো লাইনটা মনে রাখবা। গ্রেটার দেন 1 ppm এটা মনে রাখার দরকার নেই, বাট এমনি মনে রাখবা সবচেয়ে বেশি। আচ্ছা, কার্বন মনোক্সাইডের টিএলভি আমরা আগে পড়ছি। আচ্ছা, আর্সেনিক দূষণের ফলে কি হয়? আর্সেনিক হলো একটা কার্সিনোজেনিক পদার্থ, অর্থাৎ কার্সিনোজেনিক মানে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। কোথায় কোথায় ক্যান্সার সৃষ্টি করে? ফুসফুস, লিভার, যকৃৎ, বৃক্ক এবং মূত্রথলি এবং ত্বক। ক্রনিক বিষক্রিয়া বা আর্সেনিকোসিস, ব্ল্যাকফুট ডিজিজ অ্যান্ড কেরাটিনাইজেশন, এই জিনিসগুলো একটু দেখে রাখবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে তোমরা যে ব্ল্যাকফুট ডিজিজটা বললো না, এই ব্ল্যাকফুট ডিজিজ দিয়ে তোমরা এখান থেকে সবগুলো মনে রাখতে পারো। ব্ল্যাক ফুট ডিজিজ। আচ্ছা, দেখো ব্ল্যাকফুট ডিজিজে প্রথমত দেখতেছো ব্ল্যাকে হইলো ব্ল্যাকফুট ডিজিজই, তারপর এখানে কতে দেখবা কার্সিনোজেন। আচ্ছা, ফতে হইলো তোমরা পরে পাবা যে ফ্যাটি লিভার, একটু পরে পাবা। অ্যান্ড তোমাদের কতে এখানে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, এটাই। আচ্ছা, কতে তোমার কেরাটিনাইজেশনও ঘটে, এটাই শেষ এখানে। মাটিতে আর্সেনিকের গড় ঘনত্ব পড়বা। আচ্ছা, আর্সেনিকের এখানে দেখো আমি বলছিলাম ফ্যাটি লিভার আছে, আছে। এক্সট্রা হলো গর্ভবতী মায়ের ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, ঠিক আছে। ফুসফুস ক্যান্সার, স্কিন ক্যান্সার আগেও বলছি। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যে আমার ক্রোমিয়াম 6 যেই ইয়েটা আছে, আয়নটা আছে, এটা কার্সিনোজেন হিসেবে গণ্য। আচ্ছা, এরপরে এটা বেশি মারাত্মক। অ্যান্ড আমাদের কার্বন মনোক্সাইডের মতো আমাদের ক্রোমিয়ামটা আরবিসিসে লোহের শোষণে বাধা দেয়। আচ্ছা, এর ফলে আয়রনটা আমার ক্রোমিয়াম দিয়ে বাধাপ্রাপ্ত হয়। লেড বিষক্রিয়া করে, আমরা জানি যে আমাদের কিছু লেডের ব্যাটারিও আছে। আচ্ছা, লেডের পরিমাণ এত বেশি হলে বিষক্রিয়া দেখা যায়, দাঁতের মানে নীলাভ হয় লেডের ফলে। লেড হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয়, সেম অ্যাজ ক্রোমিয়াম যেভাবে বাধা দেয়। অ্যান্ড হিমোগ্লোবিন যেহেতু আমাদের রক্তের একটা অনেক গুরুত্বপূর্ণ উপাদান, এর ফলে অবশ্যই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা যাবে। আচ্ছা, আর্সেনিকের মতো লেডের দূষণে গর্ভবতী মহিলা মৃত সন্তান প্রসব করেন। আচ্ছা, আর্সেনিক লেড দুইটাই কিন্তু মনে রাখবা। অ্যান্ড একই সাথে লেড শিশুর আইকিউ হ্রাস করে। ডান। ক্যাডমিয়ামের লিথাল ডোজটা মনে রাখবা। আচ্ছা, পাশাপাশি তোমাদেরকে বলতেছি যে আরেকটা লিথাল ডোজ মনে রাখবা, প্যারাসিটামল।
প্যারাসিটামল লিথাল ডোজ কত বলো তো? 4 গ্রাম স্বাভাবিক মানুষের জন্য। আর যদি কোনো ব্যক্তি অ্যালকোহল নেয় তার জন্য হলো 2 গ্রাম পার ডে। আচ্ছা, মনে রাখিও। ক্যাডমিয়ামের ফলে ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। আচ্ছা, ক্যাডমিয়াম দেখবা হইলো, ক্যাডমিয়ামের সংকেতটা কি বলতো? ক্যাডমিয়ামের সংকেত হলো আমাদের CD। আচ্ছা, ক্যাডমিয়ামের কাছাকাছি একটা সংকেত আছে Ca। ক্যালসিয়াম হলো বোনের সাথে সম্পর্কিত, ক্যালসিয়ামের সাথে মিল আছে। ক্যালসিয়ামের আরেক দুঃসম্পর্কের বড় ভাই ক্যাডমিয়াম ধরো, সেই ক্যাডমিয়াম এসে কী করে? ক্যালসিয়ামকে প্রতিস্থাপিত করে দিয়ে আমাদের অস্থিটাকে ভঙ্গুর করে ফেলে। এটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। অর্থাৎ ক্যাডমিয়াম হইলো আমাদের অস্থিরও সমস্যা করে, অস্থির ভঙ্গুর করে। আচ্ছা, পাশাপাশি CD আর কিডনি, একটু মিল আছে না? তো ক্যাডমিয়াম আমাদের কিডনিরও ক্ষতি করে। দেখো পরে পাবো আমরা। দেখো, ক্যাডমিয়াম হলো ইটাই বা উচাস রোগ করে। ক্যাডমিয়াম দূষণের ফলে কিডনি নষ্ট হয়ে যায়। প্রোস্টেট ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার। আচ্ছা, বিপাকীয় বা মেটাবলিক অস্বাভাবিকতা এটা খুব ইম্পর্টেন্ট, বাট প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড কিডনি নষ্ট এটা বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা এক্সট্রা একটা জিনিস পাইলাম। এক্সট্রা জিনিসটা কি? সবগুলা মিলায়া আমাদের যে লেড আছে সাথে আমাদের ক্রোমিয়াম, এই দুটো কী করে? অ্যানিমিয়া করে। আচ্ছা, আরেকটা জিনিস কি? আমাদের আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এই জিনিসগুলো কী করে? ফুসফুস ক্যান্সার। এভাবে একসাথে মিলাই পড়লে দেখবা সহজে মনে থাকবে, ফুসফুস ক্যান্সার। আচ্ছা, আরেকটা পড়ছে কি? আর্সেনিক অ্যান্ড লেড, মৃত সন্তান, গর্ভবতী মা মৃত সন্তান প্রসব করে। এই জিনিসগুলো পড়ে নেবা, আগের কথাগুলো এবার আছে, পড়ে নেবা। আচ্ছা, এখান থেকে একটা জিনিস পড়বা যে সিলভারের মার্কারিকে আমরা কি বলি? অ্যান্ড পিউটার যৌগের আমাদের যেই রাসায়নিক যেই সংকেতটা, সংকেত না আসলে আমাদের পিউটার যৌগের যে সংযুতিটা আছে, শতকরা সংযুতি, সেটা পড়ে নিবা। আচ্ছা, তো মোটামুটি আজকে এতটুকুই ছিল। অ্যান্ড আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়টাও পাশাপাশি শেষ হইল। তোমরা এখন পুরো অধ্যায়টা একবার রিডিং দিয়ে দেন ইম্পর্টেন্ট জায়গায় যাওয়া জায়গাগুলো দেখে নেবা। অ্যান্ড এরপরে তোমরা অবশ্যই হাজারি স্যার অ্যান্ড কবির স্যারের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করবা। অ্যান্ড পাশাপাশি যদি তোমরা এরপরে আরও পড়ার এনার্জি থাকে বা সময় থাকে, তো তোমরা এরপরে তাহলে তোমরা অন্য অনুশীলনীগুলো একটু দেখতে পারো। তো ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।